ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত অডিনের একটা বিখ্যাত কবিতা লুক স্ট্রেঞ্জার নিয়ে। কবিতাটি পাবলিশড হয় 1936 সালে এবং এটি একটি জনপ্রিয় প্রাকৃতিক দৃশ্যাবলী নিয়ে রচিত কবিতা। এই কবিতায় আমরা ন্যাচারাল বিউটি, ল্যান্ডস্কেপ এবং সিস্ক্যাপের অনুপম সৌন্দর্যগুলো দেখতে পাবো। এছাড়া এই কবিতাতে আমরা ফ্রি ভার্স লক্ষ্য করেছি, অর্থাৎ এই লাইনে ফ্রি ভার্স রয়েছে মুক্ত ছন্দের। এবং এই কবিতায় কিছু শব্দের বা কিছু ওয়ার্ডের রিপিটেশন ঘটেছে বা কনসোনেন্টের রিপিটেশন ঘটেছে, যেটার মধ্য দিয়ে এটা একটা আর্টফুল কবিতা হিসেবে বিবেচিত হয়েছে। তো কবিতার শুরুতে একটু বলে নেই। কবিতার শুরুতে কবি ডোভার সাগরের তীরে দাঁড়িয়ে কাল্পনিক একজন স্ট্রেঞ্জারকে থামিয়ে দিয়ে এই বিচের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্য তাকে ইনভাইট করেছেন। তাই লাইনের প্রথমে আমরা দেখতে পাচ্ছি লুক স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জারের পরে একটা কোমা রয়েছে, মানে তাকে সম্বোধন করে বলেছে যে স্ট্রেঞ্জার দেখো, অন দিস আইল্যান্ড নাও, মানে এই আইল্যান্ডটা তুমি এখন দেখো। দ্য লিপিং লাইট ফর ইয়োর ডিলাইট ডিসকভার্স, বলছে এই লিপিং লাইটস মানে এই ঝলমলে আলোগুলো তোমার জন্যই আবিষ্কার হচ্ছে বা তৈরি হচ্ছে, তোমাকে আনন্দ দেওয়ার জন্যই তৈরি হচ্ছে। এখানে আমরা লিপিংয়ের এল, লাইটের এল, ডিলাইটের এল, এই অক্ষরগুলোর আমরা রিপিটেশন দেখতে পাচ্ছি। এরপরে বলছেন স্ট্যান্ড স্টেবল হেয়ার অ্যান্ড সাইলেন্ট বি, অর্থাৎ তুমি এখানে থমকে দাঁড়াও এবং নিশ্চুপ হও, মোশনলেস হও, একদম চুপচাপ দাঁড়িয়ে যাও এবং এই দৃশ্যগুলো দেখো। এবং যে সৌন্দর্যগুলো এখানে আবিষ্কার হচ্ছে এটা অনলি তোমার জন্যই হচ্ছে, তোমার চোখে ধরা দেওয়ার জন্যই এই সৌন্দর্যগুলো আবিষ্কার হচ্ছে। যে সৌন্দর্য যতটুকু ছিল তার চেয়ে বেশি হচ্ছে, আরও তীব্রতর হচ্ছে তোমাকে দেখানোর জন্য। সুতরাং তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে যাও এবং এগুলো দেখো। দ্যাট থ্রো দ্য চ্যানেলস অফ দ্য এয়ার মে ওয়ান্ডার লাইক এ রিভার, দ্য সোয়িং সাউন্ড অফ দ্য সি। এই লাইনগুলো আলোচনা করলে এমনটি বোঝা যায় যে থ্রো দ্য চ্যানেলস অফ দিওর এয়ার, এয়ার মানে এখানে কান না, মানে শুনতে পাওয়া, শ্রবণ করা এরকম। অর্থাৎ তুমি এই চ্যানেলের মধ্য দিয়ে শ্রবণ করতে পারবে যে সাগরের কলকল ধ্বনি বা স্রোতের সেই কল্লোলের শব্দগুলো, যেগুলো নদীর মতোই প্রবাহিত হয়ে যাচ্ছে। লাইক এ রিভার, একটা নদীর মতো। ওয়ান্ডার মানে হাঁটা, কিন্তু এখানে হাঁটা হবে না, প্রবাহিত হওয়া। অর্থাৎ নদী বা এই চ্যানেলের মধ্য দিয়ে এই সাগরের কলকল ধ্বনিগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে এবং এটা তোমার কানে আসবে, তুমি শুনতে পাবে। অর্থাৎ সাগরের যে কলকল ধ্বনি রয়েছে, এই জলতরঙ্গের শব্দটা চ্যানেলের মধ্য দিয়েও তোমার কানে চলে আসবে বা নদীর মধ্য দিয়েও তোমার কানে চলে আসবে, তুমি এগুলো শব্দ শুনতে পাবে। সুতরাং তোমার উচিত এই শব্দগুলোকে শোনা এবং ইংল্যান্ডের যে উপকূলগুলো রয়েছে, এই উপকূলের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, এগুলোও দেখা। হেয়ার অ্যাট এ স্মল ফিল্ডস এন্ডিং পজ, বলছে এখানে এই ছোট্ট শস্য ক্ষেত বা এই ফিল্ড মাঠগুলো হঠাৎ করে থেমে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এদের সৌন্দর্যগুলোও তুমি দেখে নাও, চমৎকার সৌন্দর্য রয়েছে। হোয়ার দ্য চক ওয়াল ফলস টু দ্য ফর্ম অ্যান্ড ইটস টল লেজেস, এই লাইনটা একেবারে খুবই মিনিংফুল একটা লাইন। বলছে হোয়ার দ্য চক ওয়াল ফলস টু দ্য ফর্ম, বলছে যেখানে যে এই ফোমের উপরে এই চুনাপাথরের পাহাড়টা বা এই দেয়ালটা আছড়ে পড়ছে বা পতিত হচ্ছে, অ্যান্ড ইটস টল লেজেস, এবং এর দীর্ঘ এই শৈলশিলাতে। অর্থাৎ যদি আমরা দেখি যে পুকুরে যখন ঢেউ হয় তখন পাড়টা ঠিক থাকে, কিন্তু ভিতরের অংশটা ফাঁকা হয়ে যায়, ভেঙে ভেঙে ফাঁকা হয়ে যায়। ঠিক তেমনি ডোভার বিচের এই স্রোতের আঘাতে এই চক ওয়ালের নিচের অংশটা ফাঁকা হয়ে গেছে, স্পেস হয়ে গেছে, ইমটি হয়ে গেছে, এবং স্রোতের সাথে যখন এই ফোমগুলো ওই ফাঁকা জায়গায় ঢুকে যাচ্ছে তখন ওপরের যে অংশটুকু, চুনাপাথরের অংশটুকু, সেখানে আঘাতপ্রাপ্ত হয়ে এই ফোমগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, আর মনে হচ্ছে যে এই দেয়ালটা এই ফোমের উপরে আছড়ে পড়ছে। এরকম একটা সিচুয়েশান এখানে তৈরি হয়েছে।
কিন্তু এই ফাঁকা জায়গাটা থাকার কারণে স্রোত এবং এই ফোমগুলো ভিতরে প্রবেশ করছে এবং এই ওপরের যে অংশটুকু এটা এই ফোমে আঘাত করছে। আর দূর থেকে যেহেতু কবি বিশের দাঁড়িয়ে আছেন, সেখান থেকে মনে হচ্ছে যে ফোমের ওপর এই চুনাপাথরের ওয়ালটা কী করছে, ফল করছে বা পড়ে যাচ্ছে এমন। এরপরে বলছে অপোজ দ্য প্লাগ। প্লাগ মানে টেনে বের করে নিয়ে আসা, অর্থাৎ যেই স্রোত বা ঢেউটা ফেনা সহ ভিতরে ঢুকে যাচ্ছিল ফাঁকা জায়গায়, সেখানে আঘাত পেয়ে আবার বেরিয়ে আসছে। অ্যান্ড নক দ্য টাইড, এবং জোয়ারে আঘাত করছে বা জোয়ারের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলছে। অর্থাৎ এই চুনাপাথরের ওয়ালটা এখানে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে, স্রোতের বিপরীতে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এই স্রোত এবং ফেনাগুলো এখানে আঘাত পেয়ে আবার ফিরে আসছে এবং নতুন করে যে টাইডটা আসছে তাকে আঘাত করছে বা তাকে হিট করছে। এই কথাগুলোই কবি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। অ্যান্ড দ্য সিঙ্গল স্ক্র্যাম্বলস আফটার দ্য সাকিং সারফেস। এই সিঙ্গল বলতে এখানে নুড়ি পাথরকে বোঝাচ্ছে, স্ক্র্যাম্বলস মানে হামাগুড়ি দেয়া, আফটার দ্য সাকিং সারফেস। এই সাকিং সারফেস অর্থ সাগরের তীরে যেসব ফেনাগুলো আটকে যায়, ফেনা থাকে, এই ফেনাগুলোর ওপরে এই নুড়ি পাথরগুলো যেন হামাগুড়ি দিয়ে উঠে যাচ্ছে। অর্থাৎ কবি এখানে বোঝাচ্ছেন যখন সাগরের ঢেউ তীরে উঠে আসছে তখন এই ফোমের ওপর দিয়ে ঢেউগুলো চলে আসছে আর দেখতে মনে হচ্ছে যেন হামাগুড়ি দিয়ে যাচ্ছে এবং সাথে করে নুড়ি পাথরগুলো নিয়ে যাচ্ছে। ঢেউটা যখন আবার ফিরে আসছে তখন নুড়ি পাথরগুলোও পিছনে আসছে এবং একটা কর্কশ শব্দ তৈরি করছে। এবং কবি এই স্ট্র্যাঞ্জারকে বলছেন যে তুমি এই দৃশ্যগুলো দেখো, যে কিভাবে এই নুড়ি পাথরগুলো ঢেউয়ের সাথে ফোমের ওপর হামাগুড়ি দিয়ে সামনের দিকে তীরে উঠছে এবং সেগুলো থেকে আবার পিছনে যখন নেমে আসছে তখন কর্কশ শব্দ তৈরি করছে। অ্যান্ড এ গাল লজেস এ মোমেন্ট অন ইটস শেয়ার সাইড। এ গাল বলতে এখানে শঙ্খচিলকে বোঝাচ্ছে। এ লজেস মানে এখানে বিশ্রাম নেওয়া বা আবাসস্থল এরকম। এ মোমেন্ট মানে কিছু সময়ের জন্য সে বিশ্রাম নিচ্ছে। অন ইটস শেয়ার সাইড, শেয়ার সাইড বলতে এই চুনাপাথরের উঁচু যে জায়গাটা, এই উঁচু জায়গার ওপরে একটা শঙ্খচিল বসে আছে এবং কিছু সময়ের জন্য সেই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখছে, যে কিভাবে স্রোতের সাথে নুড়ি পাথরগুলো সাগরের তীরে যাচ্ছে এবং আবার নেমে আসছে, সেই সাথে কর্কশ একটা সাউন্ড, অর্থাৎ সাউন্ড ইফেক্ট, মিউজিক্যাল একটা সাউন্ড দিচ্ছে। এটা কবি বোঝানোর চেষ্টা করছেন এবং বারবার স্ট্র্যাঞ্জারকে বলছেন যে এই সৌন্দর্যগুলো তুমি দেখো, এই সৌন্দর্যগুলো কিন্তু নিতান্তই তোমার জন্যই তৈরি হচ্ছে। ফার অফ লাইং ফ্লোটিং সিটস দ্য শিপস ডাইভার্স অন আর্জেন্ট ভলান্টারি ইরেন্টস অ্যান্ড দিস ফুল ভিউ ইন্ডেড মে ইন্টার। মানে দূরে ভাসমান যে নৌকাগুলো বা সেই শিপ জাহাজগুলো, এটাকে দেখতে তীর থেকে কবির কাছে মনে হয়েছে ছোট ছোট সিডসের মতো, ভাসমান শস্য দানা বা শস্য বীজের মতো। ডাইভার্স অন দ্য আর্জেন্ট ভলান্টারি ইরেন্টস অর্থাৎ জরুরিভাবে বিভিন্ন দেশে যে জাহাজগুলো চলে যাচ্ছে বা যাত্রা করেছে, এই জাহাজগুলো দূর থেকে দেখতে কবির কাছে মনে হয়েছে যে ভাসমান শস্যদানা বা বীজের মতো। অ্যান্ড দিস ফুল ভিউ মানে এই পূর্ণাঙ্গ দৃশ্যটি ইন্ডেড মে ইন্টার, যেটা প্রবেশ করছে বা ঢুকে যাচ্ছে। এখানে এইভাবে বোঝাচ্ছে যে এই দূরের জাহাজগুলো যে বিভিন্ন দেশে প্রবেশ করছে বা ঢুকে যাচ্ছে, এই পুরো দৃশ্যটায় দূর থেকে মনে হয়েছে যে ভাসমান বীজের মতো। অর্থাৎ একটা শস্য দানা সাগরের জলে ভাসলে যতটুকু ছোট মনে হয় ততটুকুই এই শিপগুলোকে মনে হচ্ছে এবং সাগরের এই ঢেউয়ের কারণে এই বীজটা কখনো ভেসে উঠছে আবার কখনো ডুবে যাচ্ছে। এই যে একটা দোলাচল অবস্থা, এটা তিনি তীর থেকে দেখছেন। And move in memory as now the sounds clouds do that pass the harbor mirror and all the summer through the water saunter. And move in memory মানে স্মৃতিতে এগুলো সারা জাগাচ্ছে। as now these clouds do মানে এই মেঘেরা যা করছে, অর্থাৎ ওপরে ভাসমান যে মেঘগুলো আকাশে, যেগুলো টুকরো টুকরো হয়ে ভেসে বেড়াচ্ছে, দ্যাট পাস দ্য হারবার মিরর যেগুলো হারবারের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে এবং এই হারবার বা তীরটাকে, পোতাশ্রয়টাকে কবি এখানে মিররের সঙ্গে কল্পনা করেছেন। অর্থাৎ নদীর এই স্বচ্ছ পানিতে আকাশের যে ভাসমান মেঘ, এই মেঘ টুকরো টুকরো মেঘগুলো যে দেখা যাচ্ছে, এগুলো অত্যন্ত স্বচ্ছ,
সুতরাং এখানে এই সাগরের জলটাকে কবি বা এই তীরটাকে মিরর হিসেবে কল্পনা করেছেন এবং এই ক্লাউডস মেঘের এই টুকরোগুলোকে এই জাহাজের সঙ্গে তিনি কল্পনা করেছেন, যেগুলো ভাসছে আবার ডুবছে, ছোট ছোট শস্য বীজের মতো মনে হচ্ছে। অর্থাৎ কবি এই তীরটাকে বা এই জলটাকে আয়না হিসেবে দেখেছেন এবং ওপরের এই মেঘগুলোকে তার প্রতিচ্ছবি হিসেবে দেখেছেন, এবং এই মেঘগুলো যখন সাগরের জলে ভেসে উঠছে তখন এই প্রতিচ্ছবিগুলো দেখা যাচ্ছে, তখন সাগরের ঢেউ এগুলো ঝলমল করছে বা এই মেঘগুলোও অনেক সময় টলমল করছে, একটা দিশেহারা পরিস্থিতির মতো মনে হচ্ছে। সুতরাং এখানে এই বিশেষ সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য কবি এটা বলেছেন এবং সুন্দর একটা সিনারি তৈরি হয়েছে এখানে, যে এই হারবারটা হচ্ছে একটা মিরর, বা এটা জলটা হচ্ছে একটা মিরর এবং এই মেঘটা হচ্ছে তার প্রতিফলন। সুতরাং এই প্রতিফলনের মধ্য দিয়ে কবি এখানে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন। অ্যান্ড অল দ্য সামার থ্রো দ্য ওয়াটার সন্টার। এই সন্টার বলতে এখানে খেয়ালি হয়ে চলা বা আত্মভোলা, বেসামাল হয়ে চলা এরকম, এবং কবি বলছেন এই পুরো সামার জুড়েই পানিতে এই ঘটনাটা ঘটতেই থাকবে বা মেঘেরা এইভাবে ভাসতেই থাকবে। সুতরাং একে মেঘের ভাষা, ভেসে বেড়ানো এবং সাগরের জল, এই সব কিছুর কম্বিনেশনের মধ্য দিয়ে কবি এখানে প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে এটাকে আরও সুন্দর করেছেন এবং বাড়িয়ে তুলেছেন। অর্থাৎ মাথার ওপরে যে মেঘগুলো পালতোলা নৌকার মতো ভেসে বেড়াচ্ছিল, এই সৌন্দর্যটা প্রতিফলন ঘটেছে সাগরের জলে, সাগরের এই জলে পড়ে, যেটাকে হারবারের মিরর হিসেবে কবি কল্পনা করেছেন। সুতরাং এখানে যেই কথাগুলো বা যেই মেটাফরগুলো তিনি তুলে ধরেছেন, এখানে সি, মিরর, ফ্লটিং সিডস, তারপরে ওই আকাশে ভাসমান মেঘ, ক্লাউডস, এগুলো সবগুলোই এভরিথিংই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে বৃদ্ধি করেছেন। সুতরাং এটাই ছিল এই কবিতার মূল বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।